এক ম্যাচের পারফরমেন্সকে আপনি ফ্লুক বলতে পারেন ঝড়ে বক মরেছে, এখানে ফকিরের কেরামতি বাড়ার কি আছে। 2 ম্যাচের পারফরমেন্স শেষেও আপনি সংশয় প্রকাশ করতে পারেন, কিন্তু 4টা ম্যাচ চলে যাওয়ার পর যখন মুস্তাফিজুর রহমানের মাথায় থাকে পার্পল ক্যাপ বা সেই পার্পল ক্যাপটা তিনি পুনরুদ্ধার করেন, আইপিএল এর মতো এত বড় একটা মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু এটাকে ঠিক ফ্লুক বলার আর উপায় নেই। ঝড়ে বক মরেছে এমনটা বলার আসলে সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বরং এখন আমাদের আশাবাদী মনে ওই প্রশ্নটা আরেকটু বড় করে চলে আসছে, সেই পুরনো মুস্তাফিজুর রহমান কি ফিরছেন? সেই তার ক্যারিয়ারের শুরুর দিকের হাতি মুত্তিয়া মুরলী ধরনের মতো যেভাবে তিনি বোলিং করছেন, তাতে ওইরকম আশাটা আপনি করবেন না কেন? এবং এই কথাবার্তাগুলো আমরা কি ভাই, বিশ্ববিখ্যাত এক্সপার্টরাই তো বলছেন। দেখুন, মুস্তাফিজ এইবারের আইপিএলে কতবার বিস্ফোরক ছিলেন এটা বোঝানোর জন্য একটা তো হচ্ছে গিয়ে পার্পল ক্যাপ, যে পার্পল ক্যাপ তিনি প্রথম ম্যাচেই 4টা উইকেট নিলেন, তার মাথায় পার্পল ক্যাপ থাকলো এবং 3 ম্যাচ পর্যন্ত সেই পার্পল ক্যাপটা নিজের অধিকারেই তিনি রেখেছেন। তারপরের ম্যাচটাতে তিনি ভিসা প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের ওই টি-20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশে আসলেন, যেই কারণে একটা ম্যাচ মিস করলেন চেন্নাই সুপার কিংসের, পার্পল ক্যাপটা তার কাছে থেকে চলে গেল। এবং ভেরি নেক্সট ম্যাচে যখন তিনি আবার সেই সুযোগটা পেলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, সেই ম্যাচে মুস্তাফিজ এমন পারফর্ম করলেন, আবারও 2টো উইকেট পেলেন, পার্পল ক্যাপটা তিনি পুনরুদ্ধার করলেন। পার্পল ক্যাপটা একটা হিউজ ক্রেডিটের ব্যাপার, এটা যেভাবেই দেখেন না কেন। সো এই সর্বোচ্চ উইকেট শিকারী এইটাই যথেষ্ট মুস্তাফিজের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য। সঙ্গে যদি আরো কিছু ব্যাপার নিয়ে আসি, ধরেন এইবারের আইপিএলে এখন পর্যন্ত আমি দেখছিলাম যে ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল করেছেন মুস্তাফিজ। সেই ডট বলের সংখ্যা কত জানেন? 23। সেকেন্ড হাইয়েস্ট যিনি নাভিন, তার ডট বল হচ্ছে গিয়ে 15টা। মুস্তাফিজ 23টা ডট বল করেছেন, মানে তিনি 4টা ম্যাচ খেলেছেন এবং 4টা ম্যাচে ডেথ ওভারে 2 ওভার করে তিনি বোলিং করেছেন। 17-19, 17-19, 18-20, 18-20, 4টা ম্যাচেই কিন্তু এই গুরুত্বপূর্ণ 4 দুগুণে 8টা ওভার তিনি বোলিং করেছেন এবং 8 ওভার মানে 6-8 48টা বল। 48টা বলের মধ্যে ডেথ ওভারে 23টা বল ডট করেছেন, মানে অলমোস্ট 50% ডট করেছেন আইপিএল এর মতো মঞ্চে। এইটা আসলে আমার কাছে মনে হয় একটা হিউজ ক্রেডিট মুস্তাফিজকে দিতে হবে। এবং ডেথ ওভারে ইনফ্যাক্ট সবচেয়ে বেশি 4টা উইকেটও তার, এর সমান উইকেট আরো দেখছিলাম ওই কোয়েটজের রয়েছেন, মোহিত শর্মার রয়েছেন, কিন্তু হচ্ছে গিয়ে এই ডট বল দেওয়াটা স্পেশালি এই ডেথ ওভারে এসে এইটা একটা হিউজ ক্রেডিট মুস্তাফিজের অবশ্যই রয়েছে। আর লাস্ট ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেইখানে যে 18 নম্বর ওভারটা করলেন না, সেইখানে আন্দ্রে রাসেলকে যেভাবে নাচালেন না, এইটা আমার কাছে মনে হয় রাসেলের কাছেও খুবই বিব্রতকর হয়ে থাকবে। সেটা 2016 সালে যখন সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেন মুস্তাফিজ, তার একটা ইয়র্কারে মানে বোল্ড হয়ে গিয়েছিলেন যে আন্দ্রে রাসেল, তার একটা বলে হচ্ছে বোল্ড হয়ে গেলেন এবং সেই জায়গাটাতে সেভাবে ভূপাতিত হয়ে পড়ে গিয়েছিলেন রাসেল। এই ওভারটাতে তিনি একটা 4 মেরেছেন, কিন্তু তারপরও যেই ডেলিভারিগুলো ফেস করেছেন, 6টা ডেলিভারি ফেস করেছেন একটা নো বল সহ, তাতে ওই একমাত্র একটা 4 রয়েছে, বাকি 5টা বলে তিনি সেভাবে কানেক্টই করতে পারেননি। এবং মুস্তাফিজ একের পর এক একেবারে প্ল্যান মেনে ওয়াইড লাইনে অনেক বাইরে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেভাবে তিনি বল করছিলেন, রাসেল এটা জানতেন না, অবশ্যই জানতেন রাসেলের বিপক্ষে ভাই প্ল্যান দেওয়া হয় না, অন্যান্য বোলারদের প্ল্যান দেয় না, সেই প্ল্যানে তো বোলার ওইভাবে এক্সিকিউট করতে পারে না। মুস্তাফিজ যে পারফেক্টলি এটা এক্সিকিউট করলেন, এটা দেখার জন্য একটা দারুণ ব্যাপার ছিল, যেটা বললাম রাসেলের জন্য হয়তো বা বিব্রতকর ব্যাপার ছিল। সো ওইটা বুঝে দিয়েছে যে ডেথ ওভারে মুস্তাফিজ আসলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এবং তার যে ওই রিস্ট, তার যে ওই যে কি বলা চলে যে রিস্টের কাজটা ফিরে এসেছে পুরোপুরি এবং সেই জায়গাটাতে তিনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠছেন। যেটা বলছিলাম যে শুধুমাত্র মানে মুস্তাফিজের যে টার্ন অ্যারাউন্ডটা আইপিএলে, এইটা এক অর্থে একটু বিস্ময়কর এই সেন্সে, কারণ তিনি খুব একটা ভালো ফর্ম নিয়ে কিন্তু আইপিএল খেলতে যাননি। ধরেন বাংলাদেশে যে বিপিএল হয়েছে, বিপিএল এর মান তো আইপিএল এর মানে ধারে কাছেও নাই। এখন সেই বিপিএল হয়েছে আমাদের ঘরের মাটিতে, সেইখানে 10টা ম্যাচে মুস্তাফিজ 13টা উইকেট পেয়েছেন, তার ইকোনমি ছিল 9-এর উপরে 9.33, এবং সেইখানে মুস্তাফিজকে আসলে ঠিক ওই রকম ভয়ঙ্কর মনে হয়নি, 2-একটা ব্যতিক্রম বাদ দিলে। এখন যেমন আইপিএলে কনসিস্টেন্টলি তাকে ভয়ঙ্কর মনে হচ্ছে, প্রায় প্রতিটা বল খেলতে গিয়েই ব্যাটসম্যানদের হচ্ছে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে, বিষয়টা ওই রকম মনে হয়নি। তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে যে টি-20 সিরিজ, সেইখানে তো মুস্তাফিজ 3টা ম্যাচে 40-এর উপরে রান দিয়েছেন।
প্রথম ম্যাচটাতে 42 রান দিয়েছেন, উইকেট পাননি। পরের ম্যাচে 42 রান দিয়ে 1 উইকেট, পরের ম্যাচে 47 রান দিয়ে 1 উইকেট। এরপরে ওয়ানডে সিরিজে তো বাংলাদেশের একাদশ থেকেই তিনি বাদ পড়েছেন। সো সেই মুস্তাফিজ আইপিএলে গিয়ে চেন্নাই সুপার কিংসে গিয়ে এইভাবে নিজেকে নতুন করে ফেরানো, নতুন করে খুঁজে পাওয়াটা, এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা আনন্দদায়ী বিষয় হয়ে এসেছে নিঃসন্দেহে। এবং সেটা যে হবে কিছু পূর্বানুমান কিন্তু আগে থেকেই করা যাচ্ছিল। যেমন ধরেন মুস্তাফিজকে যখন এবার চেন্নাই সুপার কিংস কিনেছে, তখন রবিচন্দ্রন অশ্বিন তো বলেছিলেন যে চেন্নাইয়ের এই উইকেটে মুস্তাফিজের কাটারগুলো যে আসলে কিরকম ভয়ঙ্কর হবে, এটা আসলে ওই ভাবনাটাই ভয়ঙ্কর, কিরকম কার্যকর এখানে মুস্তাফিজ উঠতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চেন্নাইয়ের উইকেটে প্রথম দুইটা ম্যাচ যেবার তিনি খেলেছেন সেখানে তিনি 6 উইকেট পেয়েছেন, তবে ওইখানে কিন্তু উইকেটটা টিপিক্যাল চেন্নাইয়ের উইকেট ছিল না, ওই উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক উইকেট ছিল। লাস্ট ম্যাচটা যেটা কেকেআরের সঙ্গে খেলেন সেই ম্যাচটা টিপিক্যাল চেন্নাইয়ের উইকেট, এবং সেইখানে মুস্তাফিজ যেভাবে বোলিং করেছেন তাতে আমি ওই যে আগের ভিডিওটাতে বলেছিলাম যে মুস্তাফিজ আনড্রপেবল, স্পেশালি ঘরের মাঠে চিপকের খেলাতে চেন্নাই মুস্তাফিজকে এখন একাদশ থেকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারবে না, এত দুর্দান্ত বোলিং মুস্তাফিজ আসলে করেছেন এবং উইকেটের সেই সহায়তাটা নিয়ে। রবিন উথাপ্পার কথা আমি দেখছিলাম যে ভারতের আরো একজন সাবেক ক্রিকেটার, তিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর বলছিলেন যে এই মুস্তাফিজ যেন সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা আইপিএল এর সেই শুরুর দিকের মুস্তাফিজ, তিনি যেন আবার ফিরে এসেছেন এখনকার মুস্তাফিজের বোলিং এর মধ্যে, এইবারের আইপিএল এর মুস্তাফিজের বোলিং এর মধ্যে সেই ছায়াটা দেখা যাচ্ছে। ওই ম্যাচের মাঝপথে যখন রবীন্দ্র জাদেজা তো ম্যাচ শেষে ওই মুস্তাফিজের মাথায় তো আবার সেই পার্পল ক্যাপটা পরিয়ে দিয়েছিলেন, জাদেজা বলছিলেন যে মুস্তাফিজ এই উইকেটে খুবই ভয়ঙ্কর, স্পেশালি তার স্লোয়ার গুলো তো ব্যাটসম্যানরা পড়তেই পারছে না, তাদের দলের জন্য তিনি আসলে কতটা কার্যকর সেটাই বলছিলেন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এখন ধারাভাষ্যকার সাইমন ডুল, তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেই জায়গাটাতে তিনি মুস্তাফিজের এই রিস্ট পজিশনের কথা বলছিলেন যে যেই রিস্ট পজিশন যেভাবে ওইটার কারণে তিনি যেই স্পিনটা পান, যে লুপটা পান, এবং সেই জায়গাটাতে একেবারে আনপ্লেয়েবল হয়ে ওঠেন তিনি, তার ওই যে ডিপ পান সবকিছু মিলিয়ে আনপ্লেয়েবল হয়ে ওঠেন, এবং এই মুস্তাফিজ যে আসলে মানে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর সেই আলোচনাটাই ইনফ্যাক্ট তারা করছিলেন। মাইকেল ভনের কথা আমি দেখছিলাম যে তিনিও ওই যে কি বলা চলে যে আন্দ্রে রাসেল যে ওভারটাতে খাবি খেয়েছেন সেইখানে তিনি বলছিলেন যে প্ল্যানের এক্সিকিউশনটা কত ভালোভাবে মুস্তাফিজ করেছেন, এবং সেই জায়গাটাতে রাসেল চাইলেই যে এত যেই অ্যাঙ্গেলটা যেভাবে তিনি কাজে লাগিয়েছেন এবং সেইখান থেকে চাইলেই এক্সট্রা কাভারের উপর দিয়ে মেরে দিবেন, ওইটা আসলে অত সহজ ছিল না। এবং এই মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন, তিনি কিন্তু বলছিলেন যে মুস্তাফিজকে অনেকটা সেই মুরলির মতোই মনে হচ্ছে। এটা অবশ্য আগেও বলা হয়েছে যে ডানাতে মুরলি ধরুন, এটা আইপিএল এর সময় আগে রাজস্থান রয়্যালসে যখন তিনি ছিলেন তখনই অ্যালেন উইনকিনসন মনে হয় প্রথমে এটা বলেছিলেন। সো ওইটা মাইকেল ভন বলছিলেন যে মুরলির মতো যে একেবারে কবজি কাঁধ তারপরে হচ্ছে গিয়ে কোনো সব কিছু নিয়ে তিনি যেভাবে বোলিং করছেন মুস্তাফিজ, সেটা মুরলি ধরনের কথাই শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার তার কথাই আসলে মনে করাচ্ছে। এবং মুস্তাফিজ যে চেন্নাইয়ের উইকেটে তিনি আসলে পেস বল করেছেন না স্পিন বল করেছেন, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে কাটারে এত কাটার করেছেন, অলমোস্ট হচ্ছে গিয়ে 70-80% ডেলিভারি তার এই ম্যাচটাতে কাটার ছিল। এবং সামনের ম্যাচগুলোতে চিপকের অন্তত এরকম উইকেট যদি থাকে তাহলে মুস্তাফিজ হচ্ছে গিয়ে তার যে সেরা অস্ত্রটা, সেই সেরা অস্ত্রটা এভাবেই বের করে দেবেন, এবং সেইটা চেন্নাই সুপার কিংসকে নিঃসন্দেহে অনেক বেশি হেল্প করবে। মুস্তাফিজ, পুরনো মুস্তাফিজ ফেরত চলে এসেছেন, এবং এই মুস্তাফিজ অসাধারণ, আবার সেই 2015-16 সালের মতো তিনি পুরো ক্রিকেট বিশ্বের আতঙ্ক হয়ে যাবেন। এই এত কিছু বলার জন্য আবার মাত্র 4টা ম্যাচ বেশি হয়ে যায় সেটা বলছি না, কিন্তু মুস্তাফিজ মানে কনসিস্টেন্টলি যে 4টা ম্যাচ ধরে, মাঝখানের একটা ম্যাচ শুধু তার খারাপ গেছে, সেই ম্যাচেও একটা উইকেট পেয়েছেন, অলমোস্ট এরকম একটা স্প্যান ধরে ভালো বোলিং করা টানায়, এটা মুস্তাফিজের কাছ থেকে কিন্তু অনেক দিন কিন্তু আসলে দেখা যায়নি। সো যেটাই হোক এবার আইপিএল মুস্তাফিজকে দারুণভাবে ইন্সপায়ার করেছে, সেই কারণেই তার কাছ থেকে সেই ইন্সপায়ারিং পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে, সেই কারণেই হচ্ছে গিয়ে ওই রবিন উথাপ্পারা বলতে পারেন যে সেই প্রথম দিকের মুস্তাফিজ ফিরে এসেছেন, সেই কারণে মাইকেল ভন বলেন, সাইমন ডুল সেটার সঙ্গে এগ্রি করেন যে মুত্তিয়া মুরলী ধরনের মতো হচ্ছে গিয়ে তার মানে বোলিংটা হয়ে উঠেছে, তার ওই রিস্টের ব্যবহার সবকিছু মিলিয়ে। সো এই মুস্তাফিজ আসলে এখন আমি যেটা বলেছিলাম যে একেবারে আনড্রপেবল নিজেদের মাঠে, স্পেশালি সেইখানটাতে মুস্তাফিজ হচ্ছে গিয়ে মহেন্দ্র সিং ধোনি কিংবা হচ্ছে গিয়ে ঋতুরাজ গায়কোয়াড়, তাদের ক্যাপ্টেন কিংবা ইন্সপিরেশনাল ক্যাপ্টেন, তাদের একেবারে তুরুপের তাস হয়ে উঠবেন এই মুস্তাফিজকে কি বাংলাদেশের জার্সিতে আলটিমেটলি গিয়ে এই মুস্তাফিজকে পাওয়া যাবে কিনা আইপিএল এর এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে, আমরা তো অন্তত পক্ষে সেই আশা আইপিএল এর শুরুর এই অংশটা দেখে করতেই পারি। কি বলেন আপনি?